আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছেন তাদের আজকে বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 1। তো আজকে থেকে আমি আপনাদের অ্যাকাউন্টিং এর একবার প্রাইমারি লেভেল থেকে শুরু করব। নরমালি আমরা হিসাব চক্রের শুরুতেই জানি যে জাবেদা দিয়ে শুরু হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় আপনার জাবেদাকরণের পরে করতে হয় খতিয়ান অর্থাৎ লেজার, দেন করতে হয় আপনাদের রেওয়া আমিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স, সমন্বিত রেওয়া আমিল, তারপরে এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। এখন সমস্যা হলো যারা ক্লাস 9 অথবা ক্লাস 10-এ ভালোভাবে ক্লাস করে আসেননি বা নিজেরা চর্চা করেনি, তেমন যারা অ্যাকাউন্টিং এ খুবই দুর্বল, তাদের জন্য এই ক্লাসগুলো সৃষ্টি করা বা তৈরি করা। আজকে থেকে আপনাদের যে ক্লাসগুলো নেব সেগুলো হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 1, 2, 3 নাম্বার আকারে থাকবে আপনাদের। তো যারা সায়েন্স থেকে এসেছেন এবং নিজেকে খুব অসহায় মনে করছেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, আসলে অ্যাকাউন্টিং তেমন কিছু না। অ্যাকাউন্টিং ইজ এ পাজল, অর্থাৎ একটা পাজল, একটা গেমের মতো। তো আশা করি যদি আমার সাথে থাকেন তাহলে অ্যাকাউন্টিং ইকুয়াল টু জুস মনে হবে। আমি অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে আসলেই খুব মজার একটা বিষয় মনে করি। অ্যাকাউন্টিং বিষয় হচ্ছে কি, আপনি কোন হিসাবগুলো আপনার সম্পদ, কোন হিসাবগুলো আপনার দায়, কোন হিসাবগুলো আপনার ব্যয়, কোন হিসাবগুলো আপনার আয়, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি অঙ্ক খুব সহজেই করতে পারবেন। এবং কোনগুলো আপনার ডেবিট, কোনগুলো ক্রেডিট, এগুলো যদি আপনি আলাদা করতে পারেন তাহলে আপনার জন্য অ্যাকাউন্টিংটা আসলেই কি হয়ে যাবে, জুস হয়ে যাবে। তো আজকে আপনাদের যে জাবেদাগুলো করাবো সেগুলো হচ্ছে আপনার মূলধন সংক্রান্ত জাবেদা, অর্থাৎ প্রথমে যে জাবেদা থাকে সেই জাবেদাটাই প্রথম গোড়ায় গলত করে ফেলে অনেকেই, কারণ অ্যাকাউন্টিং এ দুর্বল হওয়ার কারণে দেখা যায় যে এই প্রবলেমটা সৃষ্টি হয়। তো সুতরাং আজকে থেকে আমরা স্টার্ট করব বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 1, ক্লাস ফর 11 and 12. Welcome to my accounting class and welcome to my online class. তো আজকে আপনাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বেসিক অ্যাকাউন্টিং ক্লাস। যারা বিবিএ অনস এবং এসএসসি পয়েন্টে পড়াশোনা করছেন তাদের জন্য ক্লাস। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা ক্লাস নেব। তো যারা একটু মনোযোগ দিয়ে করবেন তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে হিসাব বিজ্ঞান বিষয়টি। তো ভয়ের কিছু নেই, আমার সাথে থাকবেন কন্টিনিউয়াসলি ক্লাস 1 থেকে শুরু করে, অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং ক্লাস নামে থাকবে। এই বেসিক গুলো যদি ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ ফাউন্ডেশন যদি শক্ত হয়ে যায়, তাহলে যত বড় ভবনই তোলেন না কেন সেই ভবনটা টিকে যায়। আপনার বেসিক ক্লিয়ার না থাকলে আপনি অ্যাকাউন্টিং এ ভালো করতে পারবেন না, পারদর্শী হবেন না। তো সুতরাং আমার সাথেই থাকুন, বেসিক অ্যাকাউন্টিং ক্লাসের প্রত্যেকটি পার্ট আপনারা দেখুন এবং আপনাদের আশা করি আপনাদের খুবই সহজ মনে হবে অ্যাকাউন্টিং। তো আসেন আজকের বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 1-এ। হ্যাঁ, আমরা জানি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 1 হিসাব 4 প্রকার। আমরা জানি কি হিসাব 4 প্রকার, যে হিসাব 4 হচ্ছে আয়, ব্যয়, দায়, সম্পদ। এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, কোন হিসাবগুলো আয়, কোন হিসাবগুলো ব্যয়, কোন হিসাবগুলো দায়, কোন হিসাবগুলো সম্পদ। আয় হচ্ছে আপনি ব্যবসায় করে যে মুনাফা অর্জন হয়, হ্যাঁ, বিক্রয়ের মাধ্যমে যে লাভ বা মুনাফা হয় সেটা হচ্ছে আয়। হ্যাঁ, এটা বাড়লে কি হয়, ক্রেডিট হয়, কমলে কি হয়, ডেবিট হয়। মাথায় রাখতে হবে এই রুলস, যদি আপনি জানেন জাবেদা খুব সহজেই করতে পারবেন। ব্যয় আপনি নর্মালি প্রতিষ্ঠানের জন্য ক্রয় করে থাকেন অথবা বেতন দিয়ে থাকেন শ্রমিক কর্মচারীদের। আবার আপনার অফিসের বিভিন্ন ধরনের খরচ থাকে, বিদ্যুৎ বিল থাকে, হ্যাঁ, আপনার পণ্য প্রেরণ করার জন্য পরিবহন খরচ থাকে, জ্বালানি খরচ থাকে, এবং পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করতে গেলে কারখানার অনেক ব্যয় হয়। সেই ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। মুখস্থ রাখতে হবে এই হিসাবটা বা এই রুলস গুলো, একদম ইজি। আর নর্মালি হিসাব বিজ্ঞান হচ্ছে 50% মুখস্থ বিদ্যা আর 50% হচ্ছে কি পাজল, একটু সাজানো গুছানো, আর কিচ্ছু না। দায় বাড়লে ক্রেডিট, কমলে ক্রেডিট। সম্পদ, আচ্ছা দায় কোনগুলো? দায় হচ্ছে আপনি অন্যের নিকট দায়বদ্ধ, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান থেকে টাকা পায় যারা, তারা হচ্ছে আপনার নিকট দায়, অর্থাৎ তাদের কাছে আপনি টাকা প্রদান করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আপনি কারো কাছ থেকে ধারে ক্রয় করে আনলেন, সেই ক্ষেত্রে আপনি কি হয়ে যাবেন,
দেনাদার হয়ে যাবেন, কিন্তু যে আপনার কাছে পায় সে পাওনাদার বা প্রদেয় হিসাব, সেটা হচ্ছে দায়। ঠিক আছে, মূলধন মালিক যদি মূলধন আনে, একটা প্রতিষ্ঠানকে আলাদা ব্যক্তি সত্তা ভাবা হয়। সব সময় মনে রাখবেন একটা প্রতিষ্ঠান সর্বদা আলাদা ব্যক্তি সত্তা। দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। বুঝতে পেরেছেন? এবার আসেন সম্পদ। সম্পদ কোনগুলো? একটা প্রতিষ্ঠানে আপনার শুরুতেই একটা দালান লাগে, ভূমি লাগে, যন্ত্রপাতি লাগে, হ্যাঁ, আসবাবপত্র থাকে, অফিস রুম সাজাইতে গিয়ে যে সরঞ্জামগুলো লাগে, কম্পিউটার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্কেল মাপার জন্য স্কেল থাকে, ফ্যান বা অফিস সরঞ্জাম যা যা থাকে ওগুলো সবই সম্পদ। তো সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। একটা জিনিস মিল আছে দেখেন, ব্যয় এবং সম্পদ দুইটা জিনিসই বাড়লে ডেবিট, দেখছেন? আবার ব্যয় এবং সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। আবার আয় এবং দায়ের মধ্যে একটা মিল আছে দেখেন, আয় বাড়লে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট, আয় কমলে ক্রেডিট, দায় কমলে ক্রেডিট। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটু সংক্ষেপে আপনাদের স্মরণ রাখার সুবিধার্থে আমি একবারে দিয়েছি, ব্যয় বা সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ব্যয় বা সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয় বা দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। খুব মনোযোগ সহকারে এটা মনে রাখবেন, ব্যয় বা সম্পদ বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। আয় বা দায় দুটোর মধ্যে মিল আছে, এই জন্য দুইটা হিসাবকে একসাথে লিখেছি, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, মানে ওইটার বিপরীত। ব্যয় সম্পদ বাড়লে ডেবিট হয়, কিন্তু আয় দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, বিপরীত হয়। এই জিনিস দুইটা যদি আপনি মনে না রাখতে পারেন, তাহলে আপনার অঙ্ক করাটা একদম কঠিন হয়ে দাঁড়াবে। এই ছোট্ট একটা রুলস আপনি যদি মনে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। তো সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ব্যয় সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বা সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয় বা দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই দুইটা রুলস আপনাকে মনে রাখতে হবে। তো এখন নর্মালি আমরা যে জাবেদা করব, জাবেদা ছাড়া আপনি অঙ্ক বুঝতে পারবেন না। হিসাব বিজ্ঞানের মূল বেসিক ধারণা শুরু হয় জাবেদা থেকে। আপনি যদি বুঝতে পারেন কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো দায়, তাহলে অঙ্ক করতে পারবেন। আজকে করাবো আপনার মূলধন সংক্রান্ত জাবেদা। হ্যাঁ, দেখেন, শুরুতে আপনার একটা জাবেদা থাকতে পারে, গোড়ায় গলত করলে কিন্তু অঙ্ক সবই ভুল হয়ে যাবে। তো গোড়ায় গলত করা যাবে না, অর্থাৎ শুরুতেই ভুল করা যাবে না। নগদ 1 লক্ষ টাকা নিয়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করে, তাহলে জাবেদা হবে, আপনি চিন্তা করেন নগদ টাকা একটা সম্পদ, কিভাবে? এটা হচ্ছে একটা সম্পদ। তো নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে, কারবারকে আলাদা ব্যক্তি সত্তা পাবেন, তাহলে কারবারে কি আসলো? নগদ টাকা আসলো। যদি নগদ হচ্ছে সম্পদ, নগদ একটা কি সম্পদ, কিভাবে বুঝবো সম্পদ? এটা কাজে লাগে, এটা একটা সম্পদ আমরা জানি। তো নগদান টাকা একটা কি সম্পদ, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। মূলধন কেন হলো? মূলধন হচ্ছে মালিকের পাওনা, মালিক আলাদা ব্যক্তি সত্তা, কারবারে বিনিয়োগ করার কারণে মূলধন যেহেতু কারবারে বিনিয়োগ করেছে, কারবারে মালিক এনেছে, মালিকের নিকট প্রতিষ্ঠান দায়বদ্ধ, এই জন্য মূলধন হিসাব কি হয়? ক্রেডিট হয়। সর্বদা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছেন? এখন খেয়াল করেন, এটা একটা সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। তো নগদ টাকা কারবারে আসলে কি বাড়ে না? তখন কি হয়ে যায়? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। মাথায় থাকবে। তাহলে এই জায়গায় নগদ টাকাটা কি সম্পদ, বাড়ছে, কি হয়েছে? ডেবিট হয়েছে। কমলে কি হবে? ক্রেডিট হবে। নগদ টাকা চলে গেলে তখন ক্রেডিট হবে। আর আমরা জানি দায় বাড়লে কি হয়? ডেবিট, বাড়লে কি হয়? ক্রেডিট, কমলে কি হয়? ডেবিট। এখন খেয়াল করেন, দায় এই জায়গায় বাড়ছে, কিভাবে বাড়ছে? মালিক আপনার নিকট, মানে প্রতিষ্ঠানের নিকট টাকা পায়, তাহলে প্রতিষ্ঠান হচ্ছে আলাদা ব্যক্তি সত্তা। তো সুতরাং এই জন্য নগদ টাকা বাড়ার কারণে ডেবিট হয়েছে, মূলধন একটা দায় বাড়ার কারণে ক্রেডিট হয়েছে। বুঝতে পেরেছেন? দেখছেন ওই রুলস, এই রুলস গুলো হচ্ছে আপনার মূল থিম বা মূল বিষয়। ওকে, এবার আসেন, ধরেন 20,000 টাকার আসবাবপত্র অথবা যন্ত্রপাতি, যে কোনো একটা হতে পারে, দুইটা একসাথে নাও থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে। 10,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকার যন্ত্রপাতি নিয়ে কারবার শুরু করলেন। তো সেই ক্ষেত্রে আপনার যে ধরেন এই জায়গায় বলছে 20,000 টাকার আসবাবপত্র নিয়ে আসবাবপত্র অথবা যন্ত্রপাতি নিয়ে কারবার শুরু করলেন। তাহলে নর্মালি আমরা জানি সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, এটা কারবারে দীর্ঘমেয়াদে ব্যবহৃত হয়, এটা একটা সম্পদ। বুঝতে পেরেছেন? তাহলে আসবাবপত্র হিসাব কি হবে? ডেবিট, আসবাবপত্র অথবা যন্ত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব কি? ক্রেডিট। মূলধন কি হয়? ক্রেডিট হয়, কারণ এটা দায়, মূলধন বাড়ছে এই জায়গায়। হ্যাঁ, মালিক কারবার আসবাবপত্র আনছে অথবা যন্ত্রপাতি আনছে। যদি আলাদা ভাবে থাকতো 10,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকা যন্ত্রপাতি, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, যন্ত্রপাতি হিসাব 10,000 টাকা হতো। তারপরে দেন মূলধন হিসাব দুইটা যোগ করে কি হতো? 20,000 টাকা বসতো। বুঝতে পেরেছেন? এবার আসেন 3 নাম্বার,
পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তো নর্মালি পণ্য দ্রব্য নামে হিসাব আসে না, এটা মাথায় রাখবেন। পণ্য দ্রব্য কি আসে না, কারবারে পণ্য দ্রব্য নামে কোনো লেনদেন আসে না। এটা পণ্য দ্রব্য নিয়ে যখন ব্যবসা শুরু করে তখন ক্রয় হিসাব লিখবেন। কি নামে লিখবেন? ক্রয় হিসাব লিখবেন, কারণ পণ্যটা তো ক্রয় করে নিয়ে ব্যবসা শুরু করে নাকি। তাহলে ক্রয় করলে কারবারে মালিক তো ক্রয় করে নিয়ে আসে, তাই না? তো মালিকের টাকা ছাড়া তো আর ক্রয় হবে না প্রতিষ্ঠানে। তো মালিক যদি ক্রয় করে নিয়ে আসে তখন সেই হবে কি ক্রয় হিসাব ডেবিট, কিন্তু মূলধন কে যাবে? ক্রেডিট। কেন? আপনার এখানে টাকা উল্লেখ নেই, টাকা থাকলে আপনি টাকা বসাবেন, ঠিক আছে? হ্যাঁ, নর্মালি যত টাকা থাকে তত টাকা দিয়ে জাবেদা হবে। পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ এখানে ক্রয় একটা ব্যয়, এটা কি ক্রয় একটা ব্যয়, ক্রয় করলে টাকা কমে না। তো নর্মালি আমরা জানি যে ব্যয় হলে কি হয়? টাকা কমে। আপনি শপিং করতে গেলেন, আপনি কোনো কিছু কেনাকাটা করতে গেলেন, আপনি যদি জামা ক্রয় করে আনেন, ড্রেস ক্রয় করে আনেন, কসমেটিক্স ক্রয় করে আনেন, হ্যাঁ, আপনি যে কোনো সামগ্রী ক্রয় করে আনলে আপনার কি হয়? অর্থ চলে যায়, এটা ব্যয় হয়। আপনি বলেন না ব্যয় হয়েছে, খরচ হয়েছে। খরচ বা ব্যয় একই কথা, বাড়লে ডেবিট। তাহলে এই জায়গায় ক্রয় হিসাব কেন ডেবিট হয়েছে? এটা একটা ব্যয়, এই জন্য ডেবিট হয়েছে। আর মূলধন তো আমরা জানি দায়, বাড়লে কি হয়? ক্রেডিট হয়। প্রতিষ্ঠানের মূলধন বাড়ছে, এই জন্য এটা ক্রেডিট। এবার আসেন 4 নাম্বার, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। অনেক সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠান বা মালিক তারা ঋণ নিয়ে কারবার শুরু করে, ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করে। তো এখন ঋণ নিলেন আপনি কারবারের জন্য, কারবারে আসবে কি? নগদ টাকা তো আসবে অবশ্যই। এই ক্ষেত্রে ঋণটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আসলে এটা মূলধন সংক্রান্ত না। যদি আপনার অনেকগুলো এন্ট্রি সাথে থাকে, একটা এন্ট্রি পাবেন, 8 নাম্বার এন্ট্রিতে আমি বুঝাবো, এটা আবার একটু মনোযোগ দিবেন। ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে নগদ হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। কারণ কি? নগদ একটা সম্পদ কারবারে আসছে, নগদ টাকা। সম্পদ বাড়লে আমরা কি জানি? সম্পদ বাড়লে কি হয়? অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে এই জায়গায় নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে, এই জন্য কি হয়েছে? ডেবিট। তাহলে সম্পদ বাড়লে কি নগদান হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। ঋণ একটা দায় মূলধনের মতনই, কারণ আপনি প্রতিষ্ঠানটি, আপনার প্রতিষ্ঠান বা মালিকের প্রতিষ্ঠানটা কার নিকট দায় হয়? কার নিকট দায়বদ্ধ হয়? কার নিকট? ব্যাংকের নিকট অথবা কোনো আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নিকট। তাহলে দায় বাড়লে আমরা জানি কি? ক্রেডিট। এই জন্য ঋণ বাড়ছে দেখে কি হয়েছে? আমাদের ক্রেডিটে যত টাকা থাকবে এই জায়গায়, ধরেন 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, তখন টাকা হবে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 10,000 টাকা। তা আমরা যাচ্ছি এবার 5 নাম্বার টপিকসে। ধরেন আপনার বলা আছে 10,000 টাকার অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনা হলো। 10,000 টাকা আবার প্রতিষ্ঠানে কিছুদিন যাওয়ার পর বা বছরের শুরুতে না এনে বছরের মাঝামাঝি সময়ে কারবারে আনছে আবার মালিক, সেই ক্ষেত্রে আপনার কি হবে? টাকা আসবে কারবারে, তাই না? তাহলে আমরা জানি নগদ একটা সম্পদ, এই সম্পদ বাড়লে কি ডেবিট হয়, এই জন্য নগদান হিসাব ডেবিট, কারবারে টাকা বাড়বে। আর অতিরিক্ত মূলধন নামে লিখতে পারেন, শুধু মূলধন নামেও লিখতে পারেন। অতিরিক্ত মূলধন হিসাব কি লিখলাম আমরা? ক্রেডিট লিখলাম। আপনি চাইলে শুধু মূলধনও লিখতে পারেন। এখন খেয়াল করেন, কারবারে যদি মালিক আবার টাকা আনে তাহলে মূলধন আসলো। মূলধন মানে কি? মালিকের পাওনা, যেটা মালিককে নিকট দায়বদ্ধ, ওনার সিকিউরিটির একটা আওতাভুক্ত একটি বিষয়। এখন নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। অতিরিক্ত মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। এবার আসেন 6 নাম্বার এন্ট্রিতে। মালিক তার ব্যক্তিগত কম্পিউটার 40,000 টাকা মূল্যে যা কারবারে অফিসিয়াল কার্যক্রমের জন্য আনয়ন করলেন। এখন কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তার ব্যক্তি কোনো সম্পত্তি কারবারে আনয়ন করে, তো নর্মালি অফিসে যদি আনে তাহলে অফিস সরঞ্জাম বাড়বে, টুকটাক যেগুলো আমরা জানি অফিস সরঞ্জাম। এখন মালিক তার ব্যক্তিগত যে কম্পিউটার ছিল 40,000 টাকা মূল্যের, সেটা কি করা হয়েছে? অফিসে কারবারে অফিসিয়াল কার্যক্রমের জন্য আনয়ন করছে। তো এখন এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার একটা বাড়লো, তাহলে অফিসিয়াল কার্যক্রমে যদি কোনো যন্ত্রপাতি বেড়ে যায়, এটাকে বলা অফিস সরঞ্জাম। যন্ত্রপাতি বলতে বুঝাচ্ছে এখানে কম্পিউটার হতে পারে, টাইপরাইটার মেশিন হতে পারে, আপনার প্রতিষ্ঠানে স্কেল আসতে পারে অফিসে, তারপরে আসতে পারে অন্য অন্য কিছু সরঞ্জাম, ফ্যান আসতে পারে, আলমিরা আসতে পারে। সেই ক্ষেত্রে অফিস সরঞ্জাম নামে কি করতে হবে? ডেবিট করতে হবে। এটা একটা সম্পদ। কারণ কি? কারবারে নতুন করে কম্পিউটার ঢুকেছে। সম্পদ বাড়লে কি হয়? আমরা জানি সম্পদ বাড়লে কি হয়? ডেবিট, কমলে ক্রেডিট। এই জায়গায় সম্পদ বাড়ছে, অফিস সরঞ্জাম বাড়ছে, এই জন্য ডেবিট হয়েছে। আর কি হয়েছে? মূলধন হিসাব কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে, কারণ মালিকের পাওনাও বেড়ে যাচ্ছে। এখন তার ব্যক্তিগত যে কোনো বিষয়, সেটা কম্পিউটার হতে পারে, ফ্যান হতে পারে, বাসার হতে পারে, স্কেল ব্যক্তিগত ব্যবহারের জন্য মাপার যন্ত্র আর কি যেটাকে বলা হয়, সেটাও হতে পারে। এখন
এইবার একটু মাথায় রাখবেন যে এই জায়গায় অফিসের জন্য যদি তার ব্যক্তিগত কোনো কিছু আনে, সেটা ওই অফিস সরঞ্জাম অথবা আসবাবপত্র আনলে আসবাবপত্র নামে বসবে, হ্যাঁ, মূলধন হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এবার আসেন, মালিক তার ব্যক্তিগত সম্পত্তি 1.5 লক্ষ টাকায় বিক্রয় করে 1 লক্ষ টাকা কারবারে আনয়ন করলেন, এরকম যদি থাকে, এখন মালিকের ব্যক্তিগত সম্পত্তি সেটা বিক্রি করা মালিকের দায়িত্ব, মালিক একান্ত ব্যক্তিগত ব্যাপার, মালিক তার ব্যক্তিগত বিষয়, সে যদি 1.5 লক্ষ না 100 কোটি টাকাও বিক্রি করে সেটা বিষয় না, কিন্তু কারবারে সে কতটুকু আনছে, কি করছে, মালিক তার ব্যক্তিগত সম্পত্তি 1.5 লক্ষ টাকা বিক্রি করছে, কিন্তু কারবারে আনছে কত, 1 লক্ষ টাকা। এটা মাথায় রাখতে হবে, যেটা আনবে সেটাই কারবার। তাহলে 1 লক্ষ টাকা যদি আনে, কারবারে কি বাড়ছে, নগদ টাকা বাড়ছে। তো আমরা জানি নগদ একটা সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়, কমলে কি হয়, ক্রেডিট। এই জায়গায় সম্পদ বাড়ছে, এই জন্য ডেবিট, এই জন্য নগদান হিসাব কি, ডেবিট। আর মূলধন একটা দায়, আমরা জানি দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়, এই জন্য মূলধন হিসাব কি করা হয়েছে, ক্রেডিট। 1 লক্ষ টাকা দিয়ে, 1.5 লক্ষ টাকা না কিন্তু। এখন তার মালিকের যদি পুকুরের মাছ বিক্রয় করে 1.5 লক্ষ টাকা, বিক্রি করুক, সমস্যা নেই। কারবারে যদি আনে 1 লক্ষ, 1 লক্ষই হবে, নগদ টাকা কারবারে আসছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার আসেন, ঠিক এরকম অঙ্ক থাকে অনেক বড়, যে জায়গায় আপনারা গোড়ায় গলত করেন অনেকেই। তো আসেন, এখানে দেখেন, জনাব তানবীর আহমেদ নগদ 1 লক্ষ টাকা পণ্য, হ্যাঁ, নগদ 1 লক্ষ টাকা, পণ্য কত, 10,000 টাকা, এবং ঋণ কত, 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। সরি, আমার ভুল হয়েছে, লাইন মিস্টেক হয়েছে। জনাব তানবীর আহমেদ নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা, যন্ত্রপাতি 10,000 টাকা, পণ্য 10,000 টাকা এবং ঋণ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এভাবেও থাকতে পারতো যে 1 লক্ষ নগদ, 20,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকার যন্ত্রপাতি, 10,000 টাকার পণ্যদ্রব্য এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন খেয়াল করেন আপনার প্রতিষ্ঠানে কি কি বাড়ছে। দেখেন, নগদ টাকা নিচ্ছে, তাহলে নগদ টাকা আপনার প্রতিষ্ঠানে আসছে, এই জন্য নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। হ্যাঁ, তারপরে দেখেন, আসবাবপত্র আসছে কারবারে, সম্পদ বাড়ছে। তো আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বাড়লে কি হয় আমরা জানি, ডেবিট হয়। সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। নগদ টাকা একটা সম্পদ ছিল, এই জন্য ডেবিট হয়েছে, আসবাবপত্র হিসাবে কি হয়েছে, ডেবিট হয়েছে। যন্ত্রপাতি একটা সম্পদ, প্রতিষ্ঠানে বারবার ব্যবহৃত হয়, নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো সবই সম্পদ। হ্যাঁ, এবার আসেন, আসবাবপত্র হিসাব গেল, আসবাবপত্র হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি নিয়ে আবার 10,000 টাকা নিয়ে শুরু করলো, তাই যন্ত্রপাতি একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, সম্পদ বাড়ছে, প্রতিষ্ঠানে আসছে, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবার আসেন, পণ্যদ্রব্য নামে আমি বলেছিলাম কোন ঋণ, মানে পণ্যদ্রব্য নামে কোনো হিসাবের নাম হিসেবে প্রতিষ্ঠানে মানে হিসাবের মধ্যে আসে না। পণ্যদ্রব্যটাকে কি করা হয়, ক্রয় হিসাবে ধরা হয়। এটা একটা ব্যয়, ব্যয় বাড়লে আমরা জানি ক্রয় হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে। এখন প্রশ্ন হলো, স্যার নগদ টাকা তো 1 লক্ষ ছিল, এই জায়গায় নগদ আনে 1,20,000 বসাইলেন কেন? এই জায়গায় খেয়াল করেন, ঋণও নিয়েছিল কে, তানবীর আহমেদ। তাহলে ঋণ যদি নেয়, তাহলে কারবারে 20,000 টাকা আরো নগদ টাকা আসবে। 20,000 টাকা ঋণ নিলে কারবার থেকে, মানে অন্য কোনো ব্যাংক থেকে বা প্রতিষ্ঠান থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ 20,000 টাকা নিলে নগদ টাকাও তো শুরু করলে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে কারবারে নগদ টাকা আসবে। এই যে 20,000 টাকা ঋণ নিয়েছিল, এটা নগদ টাকা আসছে কারবারে, আর নগদ তো আগে 1 লক্ষ ছিলই, তাহলে 1 লক্ষ আর এই 20,000 মিলে কত হলো, নগদান হিসাব কত, 1,20,000 টাকা। ঋণ একটা দায়, আমরা জানি দায় বাড়লে কি হয়, দায় বাড়লে ক্রেডিট হয়। দেখেন, ঋণ হিসাব ক্রেডিট কত, 20,000 টাকা। একটু খেয়াল করেন, নগদের মধ্যে কিন্তু নিয়ে আমি জুড়ে দিয়েছি ঋণ হিসাব, কারণ আমি কিছুক্ষণ আগে একটা ঋণ বুঝাইছিলাম যে ঋণ নিয়ে আসা শুরু করলে নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট হয়, এখানে মূলধন আসে না, কারণ এই ঋণটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের পাওনা, এটা মালিকের পাওনা না। তাহলে ঋণ একটা দায়, ঋণ একটা কি, দায়। এখন ঋণ দেখেন 20,000 টাকা ক্রেডিট করেছে। এখন এই যে 20,000 টাকা সহ কিন্তু নগদ হয়েছে কত, 1,20,000, সবগুলো যোগ করলে হয় কত, 1,60,000, 1,20,000 আর 20 কত, 40, 1,50,000, 1,60,000। এখান থেকে 20,000 বাদ দিলে, বাকি থেকে বাদ দিলে যেটা আসবে সেটাই হবে মূলধন। এই জায়গায় আপনারা কি করেন, ভুল করে ফেলেন। তো সুতরাং আজকে এই মূলধন সংক্রান্ত যে জাবেদা আছে, এই মূলধন সংক্রান্ত জাবেদাগুলো আমরা কি করলাম, আজকে সমাপ্ত করলাম। তো আগামী ক্লাসে আমি ক্রয় সংক্রান্ত জাবেদায় যাব, সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আমি চেষ্টা করব আপনাদের বেসিক অ্যাকাউন্টিং গুলো একদম গোড়া থেকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আমার চ্যানেলটি মোস্তাফিজুর রহমান নামেই থাকবে, সেই নামে আপনি কি করতে পারেন, সার্চ দিয়ে নিতে পারেন। আপনি এই
ক্লাসটি চাইলে আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। আপনার ছোট ভাই বোন যদি ক্লাস 9-10 থেকে থাকে তাহলে তাদের জন্য শেয়ার করতে পারেন, এটা তাদের জন্য উপকার হবে। তো আজকে এই পর্যন্তই থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।